আজকের লেকচারে আমরা শুরু করব স্ট্রাকচার জিনিসটা কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, সেটা কিন্তু নিয়ে আমরা ডিসকাস করব। খুবই ইম্পর্টেন্ট টপিক, কেন স্ট্রাকচারের কনসেপ্ট যদি ভালো ক্লিয়ার না থাকে পরবর্তীকালে কিন্তু আমরা ডেটা স্ট্রাকচার কিন্তু ভালো করে উইথ সিতে কিন্তু করতে পারবো না। তো আমাদের ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা কিন্তু সি দিয়েই আমরা পড়াশোনা করি। তো সেই সূত্রে স্ট্রাকচারের কনসেপ্টটা কিন্তু এই লেকচার থেকে আমাদের ক্লিয়ার করতে হবে। আগামীতেও আমাদের অনেক কিছু স্ট্রাকচারের ব্যাপারে, ভেরিয়েশন অফ স্ট্রাকচারের অনেক ভিডিও কিন্তু আমাদের এই সি এর প্লেলিস্টে আসতে চলেছে। তো প্রথম আমরা ডিসকাস করব স্ট্রাকচার ব্যাপারটা কি জিনিস। দেখো, প্রথম প্রশ্নে একটা কথা বলি, স্ট্রাকচার দিয়ে আমরা কি করি? স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা ইউজার ডিফাইন ডেটা টাইপ তৈরি করতে পারি। বেসিক যদি কথা বলি, একটা বেসিক সিম্পল ডেফিনেশনের ভিত্তিতে যদি কথা বলি, ইউজার ডিফাইন ডেটা টাইপ কথাটার মানে কি? দেখো, ডেটা টাইপ আমাদের কি কি আছে? দেখো, আমাদের ইন্টিজার আছে, আমাদের এগুলোকে বলে প্রিমিটিভ, ফ্লোট আছে, ডাবল আছে, লং আছে, ক্যার আছে, এগুলো হচ্ছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ বলতে পারো। বাট আমরা স্ট্রাকচারের সাহায্যে নিজের মতো, নিজের দরকারিতা হিসাবে, নিজের প্রয়োজনের জন্য বলতে পারো, আমরা নিজস্ব ডেটা টাইপ আমরা বানাতে পারি স্ট্রাকচারের সাহায্যে। কিন্তু আমরা যে বানাবো নিজস্ব ডেটা টাইপ, কিন্তু এটা কি দিয়ে বানাবো? আমরা কিন্তু প্রিমিটিভ ডেটা টাইপ দিয়েই কিন্তু বানাবো, যেটাকে বলা হয় প্রিডিফাইন্ড ডেটা টাইপ দিয়ে কিন্তু আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কিন্তু বানাতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো, যেখানে ডেফিনেশনে এটাই বলেছে, ইন সি প্রোগ্রামিং আ স্ট্রাকচার ইজ আ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ দ্যাট অ্যালাউ ইউ টু কম্বাইন ডেটা আইটেম অফ ডিফারেন্ট কাইন্ড। মানে আমরা এই যে কথাটা রয়েছে না, অ্যালাউ ইউ টু কম্বাইন ডিফারেন্ট ডেটা আইটেম অফ ডিফারেন্ট কাইন্ড, এই কথাটা বলেছে। ডিফারেন্ট এই কথাটার মানে হচ্ছে আমাদের যে প্রিডিফাইন্ড ডেটাগুলো রয়েছে, ডেটা টাইপগুলো রয়েছে, ওই ডেটা টাইপের কিছু ভেরিয়েবল দিয়ে কিন্তু আমরা একটা প্রিডিফাইন্ড ডেটা টাইপ কিন্তু তৈরি করতে পারি। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো একটা ডেটা বা রেকর্ড যখন নিয়ে কোনো কথা বলি, তখনই কিন্তু আমাদের স্ট্রাকচারের কথা আসে। যখন আমরা ডেটাবেসের কথা যখন মাথায় আসে, তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারের কথায় মাথায় রাখি। বেসিক যদি আন্ডারস্ট্যান্ডিং বলি, একটা এক্সাম্পল দেখালে ক্লিয়ার হয়ে যাবে। তিনটে একটা কি আছে, স্ট্রাক্ট কথাটা লিখতে হবে। স্ট্রাক্ট কিন্তু একটা আমাদের কিওয়ার্ড বলতে পারো সিতে। তো তারপর আমাদের যে ডেটা টাইপটা তুমি বানাচ্ছ তার নামটা দেবে, আর তার মধ্যে তোমার যে মেম্বার ভেরিয়েবল বলতে পারো, বা এখানে বলতে পারো যে আমাদের প্রিডিফাইন্ড ডেটা টাইপের কিছু আমাদের ভেরিয়েবলস এখানে মেনশন করতে হবে। যেরকম আমি যদি একটা এক্সাম্পল দেখাই তাহলে ক্লিয়ার হবে। ধরে নাও স্ট্রাক্ট আমি লিখলাম, স্ট্রাক্টের পর আমরা স্ট্রাকচারের নাম, ধরে নাও স্টুডেন্ট নামক একটি আমি ডেটা টাইপ বানাচ্ছি। তার মধ্যে কি থাকবে? ধরে নাও ইন্ট রোল থাকবে, রোল বলে একটা ভেরিয়েবল থাকবে। তারপর থাকবে ধরে নাও নেম, একটা ক্যারেক্টার অ্যারে রাখলাম নেম বলে, যেখানে 50 খানা আমাদের ক্যারেক্টার স্টোর করতে পারবে। আর ধরে নাও আমাদের ফ্লোট বলে একটা ভেরিয়েবল রাখলাম মার্কস বলে। তো এই হচ্ছে বেসিক তিনটে আমি রাখলাম। তো দেখো, এই তিনটে আমাদের দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড ডেটা টাইপের কিছু ভেরিয়েবল দিয়ে আমি কিন্তু একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটা স্টুডেন্ট বলে তৈরি করলাম। লাস্টে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর সেমিকোলন দিতে ভুলো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার ধরে নাও আমি এই স্টুডেন্ট বলে যে স্ট্রাকচারটা বানালাম, তার যদি কোনো একটা ভেরিয়েবল বানাই S1, যেরকম আমরা বানাই না ইন্ট এ বানাই, সেরকম আমি একটা স্টুডেন্ট নামক যে স্ট্রাকচারটা বানালাম তার একটা ভেরিয়েবল বানাচ্ছি S1 বলতে পারো। এই স্টুডেন্ট যে স্ট্রাকচার, তার আগে এই জন্য স্ট্রাক্ট কথাটা কিন্তু এখানে মেনশন করতে হবে। সিতে মেনশন করতে হয়, C++-এ করতে হয় না। যারা সেম কনসেপ্টটা C++-ও প্রযোজ্য বলতে পারো, বাট C++-এ এই স্ট্রাক্ট কথাটা মেনশন করতে হয় না যখন আমরা কোনো ভেরিয়েবল বানাই। আমাদের যে স্ট্রাকচারটা বানিয়েছো বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপটা বানিয়েছো, তার আগে আমাদের স্ট্রাক্ট কথাটা কিন্তু লিখতে হয় না। তাহলে যদি আমি S1টা বানাই, তাহলে S1টা দেখতে কিরকম হবে আমি ছবিতে গিয়ে আমাদের ক্লিয়ার করছি। দেখতে কিছুটা এরকম জায়গায় হবে। ধরুন এরকম S1 একটা ভেরিয়েবল, তার মধ্যে তিনটে জিনিস থাকবে, রোল রাখার জায়গা থাকবে, নেম রাখার জায়গা থাকবে, এবং তার মার্কস রাখারও কিন্তু জায়গা থাকবে। এরকম তিনটে আমাদের জায়গা হয়ে যাবে। এবার যখন যেভাবে রাখবো সেভাবে গল্প হবে। রাখতে গেলে কি করতে হয়? ধরুন আমরা দেখলাম S1 ডট রোল, মানে S1 যে আমাদের ভেরিয়েবলটার মধ্যে রোল রয়েছে, তাহলে S1 ডট রোল ইকুয়াল টু ধরে নাও লিখলাম 101, তাহলে আমাদের 101 বসে যাবে। সেরকম যদি লিখি S1 ডট নেম, আমি তো ডাইরেক্ট এভাবে লিখতে পারবো না ইকুয়াল টু দিয়ে, কেন কি আমরা একটা স্ট্রিং, তো স্ট্রিং কপি ফাংশন ইউজ করতে হবে। তো স্ট্রিং কপি মানে strcpy ইউজ করো, সিতে জানো নিশ্চয়ই। ধরো না এখানে রাখলাম রাম, রাখলাম, ঠিক আছে, হয়ে গেল। তো সেই সূত্রে এখানে তোমার রাম বসে যাবে, ঠিক আছে। আর মার্কসে ধরে নাও রাখলাম S1 ডট মার্কস, তার কথাটার মানে কি?
মানে S1 ভেরিয়েবলের মধ্যে তিনটে জিনিস আছে, একটা রোল আছে, নেম আছে আর মার্কস আছে। তো অ্যাক্সেস কি করে করব, S1 ডট এটা অপারেটর দিয়ে আমরা অ্যাক্সেস করছি। মার্কসে ধরে নাও দেখলাম 15.5 পেয়েছে, তাহলে এখানে 15.5 বসে যাবে। সেরকম ডিসপ্লে করতে গেলেও সেম, আমরা S1 ডট রোল, S1 ডট নেম, S1 ডট মার্কস করে ডিসপ্লে করতে পারবো। তো এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো। স্ট্রাকচার দিয়ে আমরা ইউজার ডিফাইন ডেটা টাইপ তৈরি করতে পারি। জিনিসটা দেখতে কিছুটা এরকম হয়, আমি যদি আরেকটা ভেরিয়েবল বানাও S2 বলে, তার মধ্যেও সেম থাকবে, এরকম বাক্স তৈরি হয়ে যাবে, তার মধ্যে রোল লেখা থাকবে, রোলে একটা রাখার জায়গা থাকবে, নেম থাকবে, নেমের মধ্যে তোমরা জিনিস স্টোর করতে পারবে, সেরকম আবার মার্কসও থাকবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের জায়গা তৈরি হবে, তোমরা ডেটা এইভাবে রাখতে পারবে এর মাঝখানে। তাহলে ওয়ান কাইন্ড অফ কি হলো, একটা আলটিমেটলি ডেফিনেশনটা যদি পুরো পড়ো তাহলে কি বলছে, ইট ইউজ আ গ্রুপ অফ ভেরিয়েবল আন্ডার ওয়ান নেম ইন আ ব্লক অফ মেমোরি অ্যালোয়িং আ মোর অর্গানাইজড ওয়ে টু রিপ্রেজেন্ট দ্য ডেটা। তাহলে আমাকে যদি স্টুডেন্ট বলে একটা ডেটাকে রিপ্রেজেন্ট করতে হয়, স্টুডেন্ট কিন্তু এই কিছু টাইপ অফ ভেরিয়েবলস দিয়ে তৈরি হয়েছে। তাহলে একটা মোর অর্গানাইজ ওয়েতে কিন্তু একটা ভেরিয়েবলের নামে দেখো S1 এর আন্ডারে কিন্তু তিনটে জিনিস রয়েছে, এটাই কিন্তু ডেফিনেশন বলতে চেয়েছে। তো এইভাবে কিন্তু আমরা একটা স্ট্রাকচারকে তৈরি করতে পারবো। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে দেখলে জিনিসটা আরো তোমাদের চোখে ক্লিয়ার হয়ে যাবে। তো চলে আসি প্র্যাকটিক্যাল স্ক্রিনে। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, দেখো একটা সেম একটা যেটা আমি ওখানে বোঝালাম সেই স্ট্রাকচারটা এখানে তৈরি করেছি। প্রথমে আমরা যেরকম হেডার ফাইল দিয়ে সেরকম দিয়ে দেবো, তারপরে এইভাবে আমরা কথাটা লিখে কিন্তু স্ট্রাকচার তৈরি করে ফেললাম। ব্যাস এই হচ্ছে বেসিক গল্প, স্ট্রাকচার তৈরি করে ফেলেছি। এবার স্ট্রাকচারের ভেরিয়েবল কি করে ডিক্লেয়ার করতে আমি এক্ষুনি দেখালাম, স্ট্রাক্ট স্টুডেন্ট এস লিখলাম, তো আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমরা ডাইরেক্টলি এগুলো ইউজার থেকে ইনপুট নিয়েছি, আমরা ম্যানুয়ালি স্টোর করিনি। তাহলে তোমরা ম্যানুয়াল স্টোরটা আমি দেখিয়ে দিয়েছি, আমরা কিন্তু এইভাবেও কিন্তু আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি। দেখো দেখতে পাচ্ছ, দেখে আশা করি না বোঝার কিছু নেই, স্ট্রাকচার দেখছো তার মানে বেসিক তোমাদের সি এর কনসেপ্ট ক্লিয়ার। তো সেম আমরা এস ডট রোল, আমরা এস ডট নেম, এস ডট মার্কস, এইভাবে যেখানে অ্যাম্পারসেন্ট যেটা ভেরিয়েবল ইন্টিজার সেখানে অ্যাম্পারসেন্ট দিয়েছি। আর যেহেতু এস ডট নেম যেহেতু স্ট্রিং ইনপুট নিচ্ছি বলে আমরা এখানে গেটেসও ব্যবহার করতে পারতাম। যদি মনে হয় যে স্যার এটাকে গেটেস করে দিন, হ্যাঁ আমরা গেটেস করে দাও, কোনো অসুবিধা নেই। ক্যানেফ দিয়ে নেবো না, আমরা জানি যে ক্যানেফ কিন্তু স্পেস অ্যালাউ করে না, স্পেসের আগে অবধি নেয়। তো সেই সূত্রে গেটেস অ্যাপ্লাই করলে আমরা পুরো নাম নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে আমাদের অ্যাম্পারসেন্ট দিতে হয় না। তো সেই সূত্রে আমাদের মার্কসও ইনপুট হয়ে গেল। করার পর আমরা এটাকে ডিসপ্লে করি যদি খুব সুন্দর হবে। এই যে ডিসপ্লে স্ট্রাকচার যদি অ্যাক্সেস করতে এইভাবে করতে পারে, এস ডট রোল নেম মার্কস। তাহলে এটাকে কম্পাইল করাই আছে অলরেডি, আমি কম্পাইল করে তোমাদের সামনে চালিয়ে দেখাচ্ছি। চলে আসলো, রোল নাম্বারে দিলাম 101 দিলাম, নামে দিলাম ধরে নাও রাম দিলাম, সিম্পল। আমি যদি এবার একটা প্রবলেম হয়ে গেছিল যে আমরা নামটাকে মাঝখানে রেখেছিলাম বলে আমাদের ইনপুটটা স্কিপ হয়ে যায়, এটা আমরা অলরেডি জানি। যখনই আমরা স্ট্রিংকে মাঝখানে রেখে আবার আমরা ফ্লোটে যাই, এটা কিন্তু আমাদের বাফার ফুল হয়ে যায়, আমাদের বাফার ফ্লাশ করতে হয়। তো আমরা অত কনসেপ্টে না গিয়ে আমরা সিম্পল আমরা ওটাকে উপরে রাখতে পারি। নামটা আমরা ফার্স্ট ইনপুট নিই, তারপর রোল, তারপরে মার্কস নেবো। চলে আসলাম, প্রথমে রাম নিয়ে নিলাম, কোনো দেখো এখন কোনো অসুবিধা হবে না, রোল নিয়ে নাও, তারপরে তোমার মার্কস যেটা আছে 40, 55.45 যা মোটামুটি আবার দিয়ে দিলাম, দিয়ে আমার চলে এসছে। অর্ডারিংটা এরকম হবে, যখনই কোনো ইনপুট ভেরিয়েবল যখনই আমাদের স্ট্রিং হয়ে যায়, আমরা কোনো ইন্টিজার বা ফ্লোটের পরে যখন নিই, তারপরে আরেকটা যদি এরকম কিছু থাকে তাহলে কিন্তু স্কিপ হয়ে যায়, বাফার, এটাকে বলবা বাফার আমাদের ফুল হয়ে যায়, বাফারকে ফ্লাশ করতে হয়। তো সেই সূত্রে আমরা যদি একটা ব্ল্যাঙ্ক ইনপুট রাখতাম তাহলেও একই কাজ হতো, কিন্তু আমাদের রোলের পর নাম নিয়েছে, নামটা ইনপুটই নেয়নি। এই হচ্ছে গল্পটা হয়েছিল। তো এইভাবে আমরা জিনিসটাকে কারেকশন করতে পারি, বা বাফার কোনো স্টেটমেন্ট লিখতে পারি, এফ ফ্লাশ ইউজ করতে পারি, আমাদের স্টেটমেন্ট আছে এগুলো সিতে। যাই হোক, অত আমরা কনসেপ্টে গেলাম না। তো এই ছিল আইডিয়া বলতে পারো আমাদের স্ট্রাকচারের। আশা করি কনসেপ্ট তোমরা এখানে খুব ভালো করে বুঝতে পেরেছো।